ভাবো, একদিন হঠাৎ তুমি জানতে পারলে 9 বছর আগে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তোমার নিজের পুরনো গাড়ি ব্যবহার হয়েছিল। কে চালাচ্ছিল, কে মারা গেল, আর কেন তোমার গাড়ি সেখানে ছিল, সবই এক ভয়ঙ্কর রহস্যে ঢাকা। আজকে আমরা এমনই এক সিনেমার গল্প দেখব যেখানে সত্যটা বারবার বদলে যায়, আর প্রতিটা চরিত্রের মুখোশের আড়ালে লুকিয়ে আছে নতুন এক মিথ্যা। বন্ধুরা, আমি মিস্টার সিনে এক্সপ্লেনার। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব তাইওয়ানে 2017 মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি হু কিল কক রবিন। চলুন তাহলে দেরি না করে ঢুকে পড়ি এই রহস্যে ভরা মন ঘুরিয়ে দেওয়া গল্পের ভেতরে। মুভি শুরু হয় প্রচণ্ড বৃষ্টির রাতে। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হওয়ার জন্য একজন ছেলে আটকে গেছে। ছেলেটির নাম ওয়াং। গাড়িতেই অপেক্ষা করতে করতে তার চোখ লেগে যায় আর সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই একটা গাড়ি তার পাশ দিয়ে যায় আর গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওয়াং দৌড়ে যায় গাড়িটার কাছে, তবে ভয় পেয়ে সে পালিয়ে আসে আর তার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে। অ্যাক্সিডেন্ট করা গাড়িটাকে দেখানো হয় তখনও গাড়িতে থাকা মেয়েটি বেঁচে আছে। গল্প চলে আসে 9 বছর পর। ওয়াং তার কার নিয়ে রাস্তায়, প্রচুর ট্রাফিকের মধ্যে সেও ফেঁসে যায়। তখনই রেডিওতে সে শুনতে পায় সেখানে সামনে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায় আর অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে দেখতে পায় এই শহরের সেনেটরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আর সেই গাড়িতে যে মহিলা রয়েছে সে সেনেটরের স্ত্রী নয়, একজন নামকরা মডেল। ওয়াং তার ফোনে সমস্ত ছবি তুলে নেয়। ওয়াং আসলে একজন রিপোর্টার। সে নিউজের হেডলাইন কোনো অ্যাক্সিডেন্ট না দিয়ে সে হেডলাইন দেয় সেনেটরের অবৈধ সম্পর্ক ফাঁস, সাথে সাথে সমস্ত ছবিগুলো আপলোড করে দেয়। এরপর তার অফিসের কলিগ ম্যাগি এটা দেখে তাকে কল করে। ম্যাগি তাকে বলে সেনেটরের নামে এত বড় অভিযোগ করার আগে আমাদের ডাবল চেক করা উচিত ছিল। তবে ওয়াং শিওর হয়ে বলে কোনো দরকার নেই, আমি জানি এটা একটা নামকরা মডেল আর সেনেটরের সাথে নিশ্চয়ই তার কোনো অ্যাফেয়ার রয়েছে। ঠিক সেই সময় ওয়াংয়ের গাড়িও এক বিশাল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তার তেমন কিছু হয় না। ওয়াং সে গাড়ি নিয়ে মেকানিক জি এর কাছে আসে। জি তার ভালো বন্ধু। জি বলে এই গাড়িটার পেছনে এত টাকা খরচ না করে নতুন একটা গাড়ি নিয়ে নিতে পারিস। আর জি থেকে আরও জানায় এই গাড়িটির অবস্থা খুবই খারাপ। এই গাড়ির ভেতরে পার্টস সব চেঞ্জ করা হয়েছে, শুধুমাত্র বাহিরের অংশটা নতুন লাগিয়ে সেরা তার সাথে স্ক্যাম করছে। এসব শুনে তো ওয়াং খুব রাগ হয়। ওয়াং এবার পুলিশ স্টেশনে আসে। আর ওয়াং যেহেতু রিপোর্টার, তাই লোকাল পুলিশদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে পুলিশদের ঘুষ দিত সমস্ত নিউজ আগে নেওয়ার জন্য। ওয়াং তার গাড়ির কাগজ পুলিশকে দিয়ে বলে এই গাড়ির সমস্ত খোঁজখবর নিতে, এর আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা ইত্যাদি ইত্যাদি। সে এইসব কিছু করছে ওই ডিলারকে ধরে ক্ষতিপূরণ নেওয়ার জন্য। পুলিশ অফিসার এসে গাড়ির ফাইলে নতুন একটা ছেলেকে দেয় যে রিসেন্টলি জয়েন করেছে পুলিশ টিমে। এই ছেলেটির নাম ওয়াই। ওই গাড়ির সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। অন্যদিকে ওয়াংয়ের বস অনেক খুশি হয়, কারণ ওয়াং একটা বড় নিউজ নিয়ে এসেছে, তাও প্রুফের সাথে। কিন্তু এডিটরের এই বিষয়টা ভালো লাগে না। সে বলে সেনেটরের উপর এত বড় দোষ দেওয়ার আগে আমাদের আরও ভালো করে খোঁজখবর নেওয়া উচিত ছিল। শুধু তার কথার উপর বিশ্বাস করে এসব নিউজ করে আমরা ভুল করলাম। এখন সেনেটর যদি আমাদের উপর মামলা করে দেয় তাহলে আমরা কি করব? তখন ওয়াং বলে এই শহরের বাচ্চা থেকে শুরু করে নিয়ে সবাই জানে যে সেনেটরের ওই মডেলের সাথে অ্যাফেয়ার চলতেছে, তো আমি নতুন কি বললাম? এখান থেকে সিন চলে যায় ওয়াংয়ের বসের জন্মদিনে, যেখানে সবাই পার্টি করে সেলিব্রেট করতেছে। তখন বস বলে ওয়াং খুব ভালো কাজ করতেছে আর খুব তাড়াতাড়ি ওয়াংকে প্রমোশন দেওয়া হবে। পার্টি শেষ করে ওয়াং বেরিয়ে পড়ে আর তার সাথে ম্যাগিও থাকে। ম্যাগি কোনো বিষয় নিয়ে আপসেট ছিল, যেহেতু ওয়াং তাকে খুব পছন্দ করে আর ম্যাগিও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তারা একসাথে ওয়াংয়ের বাড়িতে রাত্রি কাটায়। সকালে ঘুম থেকে উঠে টিভিতে নিউজ দেখে সেনেটর প্রেসকে ডেকে জানাচ্ছে এই নিউজ চ্যানেল আমাকে বদনাম করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে। অ্যাক্সিডেন্টে যেই মডেল তার সাথে ছিল আসলে সে তার স্ত্রী। তারা গত মাসেই বিয়ে করেছে, এমনকি সে তার বিয়ের প্রমাণপত্রও দেখায়। আর ওয়াংয়ের রিপোর্টিংয়ের জন্য তাকে দোষারোপ করতে থাকে। সমস্ত নিউজ চ্যানেলে ওয়াংয়ের ছবি দেখানো হয় আর তার রিপোর্টিংয়ের নিন্দা করা হয়। এরপর ওয়াং পুলিশ স্টেশনে তার গাড়ির ব্যাপারে জানতে পারে। পুলিশ জানায় তার গাড়ি আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর গাড়ির ড্রাইভারের স্পট ডেট হয়েছিল। ওয়াং সেই অ্যাক্সিডেন্টের ছবিগুলো দেখে আর রিপোর্টে দেখতে পায় ওই অ্যাক্সিডেন্টের উইটনেসে তার নিজেরই নাম রয়েছে। আর তার মনে পড়ে যায় 9 বছর আগের ঘটনা। ওই দিন অ্যাক্সিডেন্টের আওয়াজ পেয়ে সে দৌড়ে গিয়েছিল। একটি কালো মার্সিডিজ অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাচ্ছে। সে পুলিশকে কল করার চেষ্টা করে
তবে তার ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। গাড়িতে থাকা দুজনের মধ্যে মেয়েটি বেঁচে ছিল, আর ড্রাইভারের সিটে যে ছিল সে মারা গিয়েছিল। ওয়াং ভয়ে ফিরে আসে তার গাড়িতে, অর্থাৎ 9 বছর আগে যে গাড়ির অ্যাক্সিডেন্ট হতে সে দেখেছিল ওই গাড়িটাই কেউ তার কাছে সেল করে দিয়েছে, আর আজ ওই গাড়িটাই তার কাছে রয়েছে। এরপর ওয়াং তার অফিসে আসে, যেখানে ম্যাগির কাছ থেকে জানতে পারে কোম্পানি অনেক লোকদের ছাঁটাই করছে, আর যেহেতু ওয়াংয়ের এমন ভুল রিপোর্টিং করেছে তাই তার চাকরিটাও চলে গেছে। ওয়াং জিজ্ঞাসা করে ছাঁটাই কর্মীদের লিস্টে তার নাম কে দিয়েছে। ম্যাগি জানায় তাদের ইন চিফ এডিটর। ওয়াং জানতো এডিটর তাকে পছন্দ করতো না, এই জন্যই ভুল রিপোর্টিংয়ের সুযোগ নিয়ে এডিটর এই চাকরিটা তার কেড়ে নিয়েছে। ওয়াংয়ের কাছে আর কোনো উপায় না থাকায় ওয়াং তার বস চিউয়ের কাছে যায়, যে এর আগেও তাকে অনেক সাহায্য করেছে। তবে চিউ এবার তাকে কোনো সাহায্য করতে পারে না, কারণ তাদের কোম্পানির ওনার ওই সেনেটারির বন্ধু, যার বিরুদ্ধে সে রিপোর্ট করেছিল। ওয়াং নিজের চাকরি হারিয়ে অনেক ড্রিঙ্ক করেছিল, আর তার ওই মেকানিক বন্ধু জিয়ের সাথে দেখা করে। ওয়াং বলে যে তার চাকরি চলে গেছে, আর 9 বছর আগে যে কার অ্যাক্সিডেন্টের সে উইটনেস ছিল সেই কারই তার কাছে কেউ সেল করছে। জি তাকে সান্ত্বনা দিয়ে বলে পুরনো গাড়ি কিনলে এমনটাই হতে পারে, বেশিরভাগ মানুষ পুরাতন গাড়ি অ্যাক্সিডেন্টের জন্যই বিক্রি করে। তবে ওয়াং বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা বড় ব্যাপার নয়, তবে ওই অ্যাক্সিডেন্টের একমাত্র সাক্ষী আমি ছিলাম। এরপর তারা অনেক ড্রিঙ্ক করে। ওয়াং বাড়িতে ফিরে এসে আবার সে অ্যাক্সিডেন্টের কথা ভাবতে থাকে, আর সে তার পুরনো ক্যামেরা বের করে যা দিয়ে ওই অ্যাক্সিডেন্টের ছবি তুলেছিল। সেই সমস্ত ছবি দেখতে দেখতেই সে লক্ষ্য করে মাঝে 2টো ছবি সেখান থেকে ডিলিট করা হয়েছে। এটা থেকে সে খুবই অবাক হয়ে যায়। পরের দিন সে ম্যাগির সাহায্য নিয়ে অফিসে প্রবেশ করে। অফিসের কম্পিউটারে 2007 সালে ওই অ্যাক্সিডেন্টের ওই ডেটের নিউজ দেখতে থাকে। সেখানে একটা নিউজে দেখতে পায় একজন বড় বিজনেসম্যানের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। কিডন্যাপাররা টাকা নিয়ে নিলেও ওই বাচ্চাকে আর ফিরিয়ে দেয়নি, সে আজও নিখোঁজ রয়েছে। সে সেখানে আরও দেখতে পায় ওই অ্যাক্সিডেন্টে যে মেয়েটি বেঁচে ছিল তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, কিন্তু হঠাৎ সেই মেয়েটি হসপিটাল থেকে গায়েব হয়ে গিয়েছিল। এখন ওয়াং এসব দেখে তার মনে অনেক প্রশ্ন ঘুরতে থাকে এবং সে এই কেসটির ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এরপর সে ম্যাগির সাথে কথা বলে, তাকে জানায় আজ থেকে 9 বছর আগে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের কথা। তখন ওয়াং এই নিউজ কোম্পানির একজন ইন্টার্ন ছিল। ওই দিন অফিসে পার্টি থেকে ফেরার পথে সে একটা অ্যাক্সিডেন্ট হতে দেখেছিল আর তার ছবি তুলে নিয়েছিল। তবে সেখান থেকে 2টো ছবি মিসিং রয়েছে, আর এই অফিসে শুধুমাত্র একজনই সে ওই ক্যামেরাটা নিয়েছিল, আর সে হলো এডিটর ইন চিফ, যে তাকে গতকাল চাকরি থেকে বরখাস্ত করেছে। তাই ওয়াং এর মনে হয় এই অ্যাক্সিডেন্টের সাথে তার কোনো সম্পর্ক রয়েছে। ম্যাগি বলে এত বছর পরে তুমি কেন ফালতু ওই অ্যাক্সিডেন্ট নিয়ে মাথা ঘামাচ্ছ? ওয়াং আসলে এই এডিটরের দোষ খুঁজে তাকে শাস্তি দিতে চায় আর তার চাকরি ফিরে পেতে চায়, আর তার জন্য সবার প্রথমে তাকে ওই অ্যাক্সিডেন্টে থাকা মেয়েটিকে খুঁজে বের করতে হবে। মেয়েটি যেই হাসপাতালে ভর্তি করা ছিল সেখানে ম্যাগির একজন কাজিন চাকরি করে, আর তারা তার কাছ থেকে ওই মেয়েটির ডিটেলস নিয়ে নেয়, আর তারা জানতে পারে মেয়েটির নাম ইটিং। তারা দুজন সোজা চলে যায় ওই মেয়েটির বাড়ির ঠিকানায়। তারা এসে দেখতে পায় কয়েকজন বয়স্ক লোক বসে চা পান করছে। ওয়াং জিজ্ঞাসা করে মিস টিং কি বাড়িতে আছেন? বৃদ্ধটি জানায় সে এখানে থাকে না। ওয়াং তার ঠিকানা জানতে চায়। তারা নিজেদের টিং এর ক্লাসমেট বলে পরিচয় দেয়। সেখানে থাকা টিং এর ছবি দেখে ওয়াং তার ফটো তুলে নেয়। ক্লাসমেট শুনেই তারা তাকে চা পান করার জন্য আমন্ত্রণ জানায়। ওয়াং দেখতে পায় তারা যেই চা পান করছে তা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, যার মূল্য অনেক টাকা। ওয়াং এর বাবা মা যেহেতু চা বাগানে কাজ করত, তাই চা সম্পর্কে তার অনেক ভালোই ধারণা রয়েছে। চা পান করে সে বলে আপনারা কি এই চা পান করেন? তারা জানায় হ্যাঁ। টিং তাদের জন্য মাঝে মাঝে এই চা পাঠায়। টিং সম্পর্কে আরও কিছু জানতে পারার আগেই সেখানে তার গ্রান্ডমা চলে আসে আর বলে এই চা অন্য মানুষ পাঠিয়েছে, আর টিং এর ঠিকানা তারা জানে না। তার গ্রান্ডমার ব্যবহার থেকে মনে হচ্ছে তাদের কাছ থেকে তিনি কিছু লুকানোর চেষ্টা করছিল। ওয়াং ম্যাগিকে নিয়ে সেই দোকানে আসে যেখানে ওই চা পাওয়া যায়, কিন্তু কেউ তাদের ফলো করছে এমন মনে হয়। আর যেহেতু এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির চা, তাই ওই দোকান খুঁজতে তাদের কোনো সমস্যাই হয় না। এখানে এসে টিং এর ছবি দেখালে দোকানদার খুব সহজে তাকে চিনতে পারে। ঠিক সেই সময় টিংও ওই দোকানে আসে। ওয়াং তার ভিজিটিং কার্ড তাকে দেয়, আর টিং জিজ্ঞাসা করে কেন তারা তার খোঁজ করছে। ওয়াং সেই অ্যাক্সিডেন্টের কথা জানায়। টিং বলে সেদিন তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করে ফিরছিল। তারা অনেক মদ্যপান করেছিল, আর মদ্যপান করে খুব স্পিডে গাড়ি চালানোর সময় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওয়াং জানতে চায় যে অ্যাক্সিডেন্ট করেছে তাকে সে দেখতে পেয়েছিল কিনা। টিং জানায় না, সে দেখতে পায়নি।
ওয়াং আরও জানতে চায় সে কেন তবে হসপিটাল থেকে পালিয়েছিল। টিং তার কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না, বলে এত বছর আগের ঘটনা আজ কেন হঠাৎ জানতে চাও। ওয়াং বলে আমি সত্যিটা জানতে চাই। টিং বলে আমার বয়ফ্রেন্ড মারা গেছে, আমার পা সারা জীবনের জন্য পঙ্গুই হয়ে থাকবে, কি করব আমি সত্যিটা জেনে। সে ওই স্মৃতি ভুলে যেতে চায়। তখন ওয়াং তাকে নিজের নাম্বার দিয়ে বলে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে যদি তার কিছু মনে পড়ে তাকে যেন কল করে সে জানায়। এরপর তারা ওইখান থেকে চলে আসে। বাড়িতে এসেও সে ওই একই কথা ভাবছে। এরপর সে তার চেকবুক বের করে একটা চেক ফিল আপ করে, সেটাকে তার কাছে সে রেখে দেয়। এরপর ওয়াং টিংয়ের বয়ফ্রেন্ডের পোস্টমর্টমটা দেখতে থাকে। সেখানে দেখতে পায় ওই দিন টিংয়ের বয়ফ্রেন্ডের দেহে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি। সে অবাক হয়ে ভাবতে থাকে নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে কেন মিথ্যা কথা বলল টিং। তখনই তার ফোনে টিংয়ের কল আসে। টিং তাকে বলে আজকে আমাদের মধ্যে যে কথা হয়েছে তা কাউকে জানিও না। ওয়াং বলে আমি তোমার বয়ফ্রেন্ডের পোস্টমর্টম রিপোর্ট দেখছি, যেখানে মদ্যপানের কোনো চিহ্নই পাওয়া যায়নি, তুমি কেন এমন মিথ্যা বললে। এটা শুনে টিং খুব ভয় পেয়ে যায়। সে ভয় পায় এই জন্য কারণ সে বুঝতে পেরেছে কেউ তার পিছু করতেছে। সে তাড়াতাড়ি করে রুমে এসে দরজা দিয়ে দেয়। এরপর ওয়াংকে জানায় তার বয়ফ্রেন্ড খুব একটা ভালো মানুষ ছিল না, তাদের এই সম্পর্ক থেকে সে অনেকদিন আগেই বেরিয়ে আসতে চেয়েছিল। আর ওই অ্যাক্সিডেন্টে তার বয়ফ্রেন্ড মারা যায় এবং সে এই সব কিছু ভুলে নতুনভাবে তার জীবন শুরু করেছে। ঠিক সেই সময়ই কেউ তার বাড়ির কলিং বেল প্রেস করে। ওয়াং কলে থাকা অবস্থায় শুনতে পায় কেউ একজন তার দরজায় ধাক্কা মেরে তার রুমে ঢুকেছে। টিং ভয়ে চিৎকার করছে এবং কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। তবে তখনই কলটি কেটে যায়। ওয়াং এসব শুনে বুঝতে পারে টিংয়ের কোনো বিপদ হয়েছে। সে খুবই ভোরবেলা ওই চায়ের দোকানে চলে যায় আর দোকানদারের কাছ থেকে ঠিকানা নিয়ে দেয় টিংয়ের। সে টিংয়ের বাড়িতে চলে আসে আর দেখতে পায় তার দরজা খোলা রয়েছে। সে ভিতরে ঢুকে দেখতে পায় একজন লোক জানালা দিয়ে পালিয়ে যায়। সে লোকটির পিছু করতে থাকে, তবে লোকটি তার গাড়িতে উঠে লুকিয়ে পড়ে। ওয়াং যখন তাকে দেখতে পায় তখন লোকটি ওয়াংকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেই সেখান থেকে বেরিয়ে যায়। তবে ওয়াং ওই লোকটির চেহারা দেখতে পায় না, আর এই অ্যাক্সিডেন্টের জন্যই তার হাতেও ফ্র্যাকচার হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় টিংকে কেউ তাকে কিডন্যাপ করে লক করে রেখেছে। টিং তার পায়ে রডের বেল খুলে তা দিয়ে ওই লকটিকে খুলে ফেলে। সে ওই রুমের দরজা খোলার চেষ্টা করে, তবে দরজা বাইরে থেকে লক করা রয়েছে। তার ফোনটি নিয়ে সে ওয়াংকে কল করে। ওয়াং কলটি রিসিভ করতে পারে না, কারণ তখন সে হসপিটালে ছিল আর সেখানে ম্যাগিও চলে আসে। আর এই অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। তখন টিং ভয়েস মেলে ওয়াংয়ের কাছ থেকে সাহায্য চাইতে থাকে, তবে তখনই কিডন্যাপার তাকে দেখে ফেলে আর সে বলতে পারে না সে কোথায় আছে। ওয়াং সোজা ম্যাগিকে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতাল থেকে। ম্যাগির সাথে গাড়িতে করে যাচ্ছিল। ম্যাগি তাকে এই ইনভেস্টিগেশনটা বন্ধ করতে বলে। ম্যাগি বলে ইনভেস্টিগেশন শুরু করার জন্য সবার জীবনে একের পর এক বিপদ চলে আসছে। এই বলতে বলতে হঠাৎ তারা প্রায় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ওয়াং লক্ষ্য করে এই মোড়ে একটি রিফ্লেক্টর লাগানো আছে। তার মনে পড়ে যায় 9 বছর আগের কথা, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও একটা বড় মোড় ছিল আর হয়তো সেখানেও রিফ্লেক্টর লাগা থাকবে। তারপর তারা ফোন নিয়ে যায় পুলিশ বন্ধুর কাছে। পুলিশ এই ভয়েস মেলটি শুনে কলের লোকেশন ট্র্যাক করতে রাজি হয়ে যায়। এরপর ওয়াং বাড়িতে এসে সে আবার ওই অ্যাক্সিডেন্টের ছবিগুলো দেখতে থাকে আর ওই ছবিতে মোড়ের রিফ্লেক্টরের অস্পষ্ট ছবি সে দেখতে পায়। সেই কালো মার্সিডিজ গাড়ি, যেই গাড়িটি টিংদের গাড়িকে অ্যাক্সিডেন্ট করেছিল। ছবিটি খুবই অস্পষ্ট হলেও তা দেখে ওয়াং গাড়িটির নাম্বার বের করার চেষ্টা করে। ছবি অনুযায়ী সে কয়েকটা নাম্বার লিখে নেয় আর সেগুলো নিয়ে আবার পুলিশ স্টেশনে আসে। তবে তার পুলিশ বন্ধু বেরিয়ে গেছে, তাই ওয়াং নতুন জয়েন করা পুলিশ ওয়াইকে গাড়ির ইনফরমেশন বের করতে বলে। নতুন পুলিশ ওয়াই তা করতে রাজি হয় না। তখন ওয়াং বলে এই নাম্বারটি একটি বিরাট বড় কিডন্যাপিংয়ের সাথে জড়িত, আর এটা শুনে ওয়াই ওই নাম্বারগুলি দিয়ে গাড়ির ইনফরমেশন বের করে দেয়। ওয়াং দেখতে পায় সেই গাড়ির নাম্বারগুলির মধ্যে একটি হলো তার অফিসের বস চিউয়ের গাড়ির নাম্বার। ওয়াং ভাবতে থাকে 9 বছর আগের কথা। সে তার ক্যামেরাটি এডিটর ইনচিফকে দেওয়ার পর এডিটর ওই ছবিগুলো চিউকে দিয়েছিল আর চিউ ডেকে বলেছিল এই ছবিগুলো খুবই অস্পষ্ট, তাই এই ছবিগুলো কোনো কাজে লাগবে না। ওয়াং চিউকে ইনসিস্ট করতে থাকে। চিউ তাকে বলে এই নিউজ রিপোর্টারে তুমি অনেক এমন অ্যাক্সিডেন্ট দেখতে থাকবে, তাই এমন ঘটনায় ইমোশনালি অ্যাটাচ হওয়া যাবে না। তোমার কাজ শুধু নিউজ করা, কোনো ইনভেস্টিগেশন করা নয়। আর এই সময় চিউ তাকে ইন্টার্ন থেকে সরাসরি পার্মানেন্ট রিপোর্টার করে নেয়। এগুলো মনে করে ওয়াং চিউর উপর সন্দেহ করতে থাকে আর সে চিউর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় মেকানিক জি তাকে কল করে ডাকে
এবং বলে সে 9 বছর আগের ওই অ্যাক্সিডেন্ট সম্পর্কে কিছু বলতে চায়। ওয়াং সোজা জিয়ের কাছে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় চিউ সেখানে রয়েছে আর জিয়ের মৃতদেহ চিউয়ের সামনে পড়ে আছে। চিউ তাড়াতাড়ি করে পুলিশকে কল করতে বলে। এরপর ওয়াং চিউকে বলে 9 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তার গাড়ি অর্থাৎ চিউয়ের কালো মার্সিডিজ গাড়ির সাথেই হয়েছিল। চিউ বলে, তুমি আমাকে সন্দেহ করছো? আজ জিকে আমি বলেছিলাম তোমাকে এখানে ডাকার জন্য, কারণ আমি তোমার সব কিছু জানাতে চেয়েছি। আসলে 9 বছর আগে জিয়ের কাছে আমার গাড়িটা সার্ভিস করার জন্য ছিল। তার জন্মদিন থাকায় সে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য আমার থেকে মার্সিডিজ গাড়িটি নিয়েছিল। সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিল, তাই আমিও রাজি হয়ে যাই। কিন্তু সেদিন সে খুবই মদ্যপান করে গাড়ি চালানোর সময় সে আমার গাড়িটা দিয়ে ওই অ্যাক্সিডেন্টটা করে ফেলেছিল। তবে অনেক মদ্যপান করার কারণে তার গার্লফ্রেন্ড তাকে পুলিশকে কল করতে দেয়নি, আর তার গাড়ি রাতারাতি তাকে ঠিক করে দিয়েছিল। আমি তো পরেই বুঝতে পারি আমার গাড়ির পাস চেঞ্জ করা হয়েছে। আমি যখন ওকে বলি তখন সে আমার কাছে স্বীকার পায় আর অনেক কানাকাটি করতে থাকে আর অনুরোধ করতে থাকে এই কথাটা যেন কাউকে না বলি। যেহেতু আমি বরাবরই তার কাছে কার ঠিক করি আর তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, তাই আমিও তার কথা রাখি। যে যখন জানতে পেরেছে তুমি এই কেসটা আবার ইনভেস্টিগেশন করছো, তখন সে তোমার পিছু করতে করতে ওই মেয়েটি পর্যন্ত পৌঁছে যায়। সে ওই মেয়েটির বাড়িতে গিয়েছিল টাকা দিয়ে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য। ওয়াং বুঝতে পারে আজ সকালে টিং এর বাড়ি থেকে যে পালাচ্ছিল, যে তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল, সে আসলে আর কেউ নয় বরঞ্চ জি ছিল। জিও জানায় জি এসব নিয়ে খুবই ডিস্টার্ব ছিল। তার মনে হয় সে তার বন্ধুকে ধোঁকা দিচ্ছে আর তার মনে গিল্টি ফিল হতে থাকে, তাই জন্যই সে আত্মহত্যা করে নিয়েছে। সে সময় ওয়াং এর কাছে তার পুলিশ বন্ধুর কল আসে। তারা টিং এর ফোনে লোকেশন ট্র্যাক করে নিয়েছে। ওয়াং দুজন পুলিশ অফিসারের সাথে সেখানে যায়, যে অ্যাপার্টমেন্ট থেকে টিং এর লোকেশন পাওয়া গেছে। প্রতিটা দরজায় লোকদের টিং এর ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে এখানকার কেউই টিংকে চিনতে পারে না। এইভাবেই জিজ্ঞাসাবাদ করতে করতে ওয়াং একটি দরজায় নক করে আর দেখতে পায় সেটা আসলে ওই নতুন পুলিশ অফিসার ওয়াই এর বাড়ি। ওয়াই এখানে তাকে দেখে একটু অবাক হয়। সে ওয়াইকে টিং এর ছবি দেখালে ওয়াই বলে তাকে চেনে না, তবে ওয়াং এর একটা শব্দ শুনে সন্দেহ হয় আর সে ভেতরে ঢুকে পড়ে। সে সোজা রুমের ভিতরে টিংকে খুঁজতে থাকে, তবে সেখানে তাকে খুঁজে পায় না। সেই আওয়াজটা আসলে একটা বিড়ালের ছিল। বেরিয়ে আসার সময় সেখানে একটি ফ্যামিলি ফটো সে দেখতে পায়, তবে তাতে ওয়াইয়ের কোনো ছবি ছিল না। সে ব্যাপারটাকে ইগনোর করে চলে আসে। এরপর সে ওয়াইকে সরি বলে সেখান থেকে চলে যায়। আর এরপর আমাদের দেখানো হয় ওয়াইয়ের আসল রূপ। আসলে ওয়াই পাশের রুমে থাকে। যেদিন ওয়াং এর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ায় সে পুলিশকে তার গাড়ির ইনফরমেশন বের করতে দিয়েছিল, সেদিন ওয়াই ইনফরমেশন বের করতে গিয়ে দেখতে পেয়েছিল এটা সেই 9 বছর আগে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের গাড়ি। এরপর থেকেই সে ওয়াইয়ের পিছু করতে শুরু করে আর তার পিছু করতে করতেই টিং এর কাছে পৌঁছে যায়। সেদিন ওয়াই নিজে টিং এর বাড়িতে গিয়ে তাকে কিডন্যাপ করে এনেছে। তবে কেন? আসলে 9 বছর আগে অ্যাক্সিডেন্টের পর টিং হাসপাতাল থেকে পালায়নি। ওয়াই তাকে ধরে এনেছিল আর তাকে ওই রুমে লক করে রেখেছিল। আর এর কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। ওয়াই টিং এ দেখাশোনা করত আর ওয়াইয়ের কাছে অনেক টাকাও ছিল। ওয়াই টিং এর উপর শারীরিক নির্যাতন করত। একদিন টিং সবকিছু মেনে নেয়। ওয়াই বিশ্বাস করে টিং এর হাতের লক খুলে দেয়, তবে পরের দিনে বাড়িতে এসে দেখতে পায় টিং তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। আর সেদিন থেকে এই 9 বছর ধরে টিংকে খুঁজে বেড়াচ্ছে ওয়াই। এমনকি তাকে খোঁজার জন্যই সে আজ পুলিশ অফিসার হয়েছে। সে টিংকে প্রচুর মারতে থাকে, কারণ এতদিন ধরে সে অনেক কষ্টের দিন কাটালেও টিং তার টাকা নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল। অন্যদিকে ওয়াং মেকানিক জিয়ের দোকানে আসে। সেখানে এসে জিয়ের ফ্যামিলি ফটোগুলো দেখতে থাকে। সে কখনোই ভাবেনি জি তার সাথে এমনটা করতে পারে, কিন্তু এখনও তার মন থেকে সন্দেহ দূর হয়নি। এরপর সে চিউর পিছু করতে থাকে আর দেখতে পায় মাঝরাতে চিউ ম্যাগির বাড়িতে এসেছে। আর সেখানে আমরা জানতে পারি চিউর সাথে আসলে ম্যাগির অবৈধ সম্পর্ক ছিল। গত 10 বছর ধরে তাদের মধ্যে অ্যাফেয়ার চলছিল। আর তার বসের বলাতেই ম্যাগি ওয়াংয়ের সাথে ক্লোজ ছিল, যাতে সে তার উপর নজর রাখতে পারে। এখন চিউ রিটায়ার করে টাউনের মিনিস্টার হতে চলেছে, তাই ম্যাগি তার উপর রাগ দেখাচ্ছে, কারণ এতদিন ধরে এই সম্পর্কে থাকার পরেও তার কোনো লাভ হয়নি। চিউ তাকে তখন প্রমোশন করানোর ব্যবস্থা করে দেয় আর এরপর তারা ইন্টিমেট হয়। তারা যখন এই অবস্থায় ব্যালকনিতে আসে, ওয়াং এই সব কিছু দেখে ফেলে। সে প্রচুর কষ্ট পায় আর ম্যাগিও ব্যালকনি থেকে তাকে দেখে ফেলে। ওয়াং এরপর চিউয়ের কাছে আসে, তাকে জি এবং তার স্ত্রীর একটি ফটো দেখায়।
যেই ছবিটা 9 বছর আগের, ওইটা ওই দিনের ছবি যেদিন ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সে বলে জি তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাহলে যেদিন সে তার স্ত্রীকে বিয়ে প্রপোজ করছিল সেই দিন সে অন্য কোনো মেয়ের সাথে বাইরে ঘুরতে যাবে, এটা কি বিশ্বাসযোগ্য? আর এরপর চিউ সেই অ্যাক্সিডেন্টের আসল ঘটনা জানায়। আসলে সেদিন চিউ পার্টি করে ম্যাগিকে নিয়ে ফিরছিল। তারা দুজনে অনেক মদ্যপান করেছিল। গাড়িতে আসার সময় তারা ইন্টিমেট হচ্ছিল, আর সেই সময় তারা ওই গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে ফেলে। মদ্যপান থাকার কারণে ম্যাগি তাকে পুলিশকে কল করতে মানা করে। এরপর সে তার গাড়িটি নিয়ে মেকানিক জিয়ের কাছে আসে আর তার কাছে সাহায্য চায়। জি তার গ্যারেজে থাকা অন্য একটি সেম মডেলের গাড়ি থেকে তার পাস চেঞ্জ করে দেয় এবং রাতারাতি চিওর গাড়ি ঠিক করে দেয়, যাতে পরের দিন সে অফিসে প্রতিদিনের মতো গাড়ি নিয়ে যেতে পারে। এসব শুনে ওয়াং সন্দেহ করে চিউ টিংকে কিডন্যাপ করেছে। সে জিজ্ঞাসা করে টিং কোথায় আছে, তবে চিউ জানায় সে জানে না। এটা ম্যাগি শুধুমাত্র আমাকে আর জিকে বলেছিল যে তুমি এই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন শুরু করেছো। আর আসলে ম্যাগি এসবের সাথে জড়িত ছিল, তার জন্য ওয়াংকে বারবার ইনভেস্টিগেশন অফ করতে বলে। ওয়াং চিউকে এক্সপোজ করতে চায়। চিউ বলে তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি কিছুই করতে পারবে না। আর তাছাড়া আমি তোমাকে চিনি, তুমি আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ গত 8 বছর ধরে আমি তোমার অনেক সাহায্যই করেছি। ওয়াং নিরাশ হয়ে সেখান থেকে চলে আসে, তবে তার মন কিছুতেই মানতেছে না। ওয়াইয়ের প্রতি তার এখনও সন্দেহ রয়েছে, তাই সে ওয়াইয়ের বাড়িতে যায়। তবে ওয়াইয়ের দরজা নক করলে সেই ঘর থেকে একজন মহিলা বেরিয়ে আসে। ওয়াং তার কাছে ওয়াইয়ের কথা জিজ্ঞাসা করলে মহিলাটি জানায় এটা তার বাড়ি। ওয়াই পাশের অ্যাপার্টমেন্টে থাকে। ওয়াংয়ের সন্দেহ আরও তীব্র হয়ে যায়, তাই জন্যই সে ওয়াইয়ের পিছু করতে থাকে। দেখে রাতে ওয়াই একটা কেমিক্যাল শপ থেকে কিছু কেমিক্যাল কিনে বাড়িতে যাচ্ছে। তার পিছু পিছু এসে ওয়াং জানালা দিয়ে দেখতে পায় ওয়াই প্লাস্টিকের কোট পরে আছে, আর তার হাতে রয়েছে চাকু, আর শরীর পুরো রক্তাক্ত। সে তাড়াতাড়ি করে ওয়াইয়ের দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে, আর তাদের দুজনের মধ্যে প্রচুর লড়াই চলতে থাকে। আর এতে তারা দুজনই অনেক আহত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত ওয়াই ওয়াংকে প্রচুর মারে আধমারা করে ফেলে, আর তারপর কিচেন থেকে একটা চাকু নিয়ে এসে তাকে একদম কুপিয়ে মারতে চায়। কিন্তু এরপরে সে তার সিদ্ধান্ত পাল্টে নেয় এবং ওয়াই ওয়াংকে মারে না, বরঞ্চ তাকে ওই রুমের চাবিটা দিয়ে দেয় যেখানে সে টিংকে বন্দি করে রেখেছে। ওয়াং চাবিটা নিয়ে দরজা খুলতেই যাবে, ঠিক তখনই ওয়াই বলে ওঠে 9 বছর আগে তুই যে $2 মিলিয়ন চুরি করেছিলি ওইটা কই? ওয়াং চমকে ওঠে, বলে তুমি কি বলছো? আমি তো কিছু জানি না। ওয়াই বলে আমি জানি, ওই টাকাটা তুই নিয়েছিস। এরপর আমাদের আসল ঘটনা দেখানো হয়। 9 বছর আগে চিংয়ের বয়ফ্রেন্ড আর ওয়াই খুব ভালো বন্ধু ছিল। তারা তিনজন মিলে একটা বাচ্চাকে কিডন্যাপের প্ল্যান করেছিল। প্ল্যান মতো একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে তারা। তার বাড়ি থেকে অনেক টাকাও নিয়েছিল। এরপর টিং আর তার বয়ফ্রেন্ড ওই টাকা নিয়ে ওয়াইয়ের কাছে আসে, যেখানে বাচ্চা মেয়েটিকে তারা রেখেছিল। তবে এখানে এসে তারা দেখতে পায় ওয়াই ওই বাচ্চা মেয়েটাকে খুন করে ফেলেছে। তারা দুজন ওয়াইকে রেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর যাবার পথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। টিং অ্যাক্সিডেন্টে বেহুশ ছিল আর তার বয়ফ্রেন্ড আহত হয়েছিল। এরপর দেখানো হয় ঠিক সেই সময় ওয়াই সেই অ্যাক্সিডেন্ট স্পটে আসে। টিং এর বয়ফ্রেন্ড তখন বেঁচে ছিল। তাদের গাড়ি থেকে টাকার ব্যাগটা নেওয়ার সময় সে ওয়াইকে বাধা দেয়, তাই ওয়াই তাকে ছুরি দিয়ে মেরে ফেলে আর টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন বর্তমানে। ওয়াই বলে তারা তো টাকা নিতে পারবে না, আমি শুধু এতদিন এটাই ভেবে আসছি হঠাৎ এত টাকা কম হয়ে গেল কেন। ওয়াং এখন আদমারা অবস্থায় চাবিটা নিয়ে রুমের দরজা খুলে যখন টিংয়ের কাছে আসে, সে যা দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। এখানে কি হয়েছে তা একটু পরে আমাদের দেখানো হবে। এরপর দেখানো হয় ওয়াং তার বস চিওর কাছে আসে, তাকে ওই ফোন রেকর্ডিংটি শোনায় যাতে সে বলেছিল তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তোমার কাছে কোনো প্রমাণ নেই। আর ওয়াং এখন এই রেকর্ডিংটি শুনিয়ে তাকে ব্ল্যাকমেল করে আর তাকে প্রমোট করে দেওয়ার কথা বলে। আর এরপর ওই চেকটা পুড়িয়ে ফেলে যেটা তার বাড়িতে লিখেছিল। দেখানো হয় এই চেকটা আসলে টিংয়ের জন্য লিখেছিল। সে টিংকে $2 মিলিয়ন দিতে চেয়েছিল, যে $2 মিলিয়ন কথা কিছুক্ষণ আগে ওয়াই বলল। কিন্তু কেন এত কিছু হলো, এই সব কিছু আমরা একটু পরেই জানতে পারবো। এর কিছুদিন পর দেখানো হয় ওয়াইকে। সে এখন এই নিউজ কোম্পানির বিশাল বড় হেড পদে রয়েছে। ওয়াং ম্যাগির কাছে জিজ্ঞাসা করে তুমি চাকরি থেকে বরখাস্ত করার লিস্টে আমার নাম কেন দিয়েছিলে? ম্যাগি বলে কি বলছো এসব তুমি, সেটা তো এডিটর ইন চিফ করেছিল। ওয়াং বলে না, আসলে ওয়াং এডিটর ইন চিফের সাথে দেখা করেছিল, তার কাছ থেকে জানতে পেরেছিল তার চাকরি যাওয়ার জন্য কারণ ছিল ম্যাগি। কারণ সিনেটের ওই নিউজটা ম্যাগি আর সে দুজন মিলে পাবলিক করেছিল,
আর যেহেতু ম্যাগি চিউর অবৈধ প্রেমিকা, তাই তার চাকরি যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু একজনকে তো দোষারোপ করে চাকরি থেকে বরখাস্ত করতেই হবে। তাই জন্য ম্যাগি নিজেই ওয়াংয়ের নাম দিয়েছিল। আর এডিটর আরও বলে 9 বছর আগে সে ম্যাগিয়ে কার ড্রাইভ করতেছিল। ওয়াং তখন বলে, এত কিছু করার পর তুমি আমার থেকে সব কিছু লুকিয়ে গেলে। এই সব কিছু শুনে ম্যাগি বলে, তুমি কাকে বিশ্বাস করো, এডিটরকে না আমাকে? ওয়াং হেসে বলে, নিজেকে। আজ প্রথম ওয়াং পিয়ার হেড হিসেবে জয়েন করেছে, তাই সবার সাথে সে একটা ওয়েলকাম মিটিং রাখে। মিটিংয়ে ওয়াং একটা গল্প বলে, আর এই গল্পের মধ্যেই আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওয়াং বলে, একটা ছোট ছেলে ভূতের গল্পের বই খুব পছন্দ করত। সে একটা বুক স্টোরে যায় আর গিয়ে বলে, এই দোকানের সব থেকে ভয়ানক গল্পের বইটা আমাকে দেন। দোকানদার তখন তাকে একটি বই দেয় আর বলে, এটা সব থেকে ভয়ানক বই, কিন্তু আমি তোমাকে একটা শর্তে এই বইটি দিতে পারি। তুমি যদি এই বইয়ের লাস্ট পেজ না পড়ো তাহলে। ওই ছেলেও মেনে নেয়। সে ওই দোকানদারের থেকে $25 বিনিময়ে সেই বইটি কিনে নেয়। আর এইখানে আমাদের দেখানো হয় ওয়াই আসার আগে যখন ওয়াং কারের কাছে ছিল, তখন কারে টাকায় ভর্তি ব্যাগ দেখতে পায় সে। ওয়াংয়ের তখন লোভ হয় আর সে ওইখান থেকে $2 মিলিয়ন চুরি করে আর তাড়াতাড়ি করে তার গাড়িতে ফিরে আসে। সে ওই দুইজন মানুষের পরোয়া করে না যারা দুইজনই জীবিত ছিল। আজ সে সেই কথা মনে করে অনেক পস্তায়। আরও দেখানো হয় ওয়াই যখন সেই রুমের চাবি দিয়েছিল এবং ওয়াং যখন টিংয়ের রুমে যায়, সে দেখতে পায় জীবন্ত অবস্থাতেই টিংয়ের হাত পা কেটে আলাদা করা হয়েছে। টিং এত যন্ত্রণায় রয়েছে যে সে একটা শব্দ করতে পারতেছে না। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে মৃত্যু প্রার্থনা করছে। এরপর ওয়াই এসে তার গলায় চাকু ধরে, বলে টিংকে এই যন্ত্রণা থেকে মুক্ত করতে, তাকে মেরে ফেলতে। ওয়াং ভয়ে আতঙ্কে কান্না করতে থাকে আর এরপর সে ওই স্ক্রু ড্রাইভারটা নিয়ে পরপর ওয়াইয়ের গলায় মারতে থাকে আর ওয়াইকে সে মেরে ফেলে। এরপর সে টিংকে দেখে। টিং তাকে দেখে অনেক ভয় পায় আর যন্ত্রণায় কান্না করতে থাকে। তার হাত পা কেটে ফেলা হয়েছে এবং সে প্রচুর যন্ত্রণায় রয়েছে। এই জন্য ওয়াং টিংকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয়। ওয়াং গল্পে বলে, সেই ছেলেটি বই কিনে বাসায় আসে আর তাকে দোকানদার যেই কাজটি করতে নিষেধ করেছিল, মানে লাস্ট পেজ পড়তে নিষেধ করেছিল, সেই কাজটি প্রথমে করে, কারণ সে অনেক আগ্রহী ছিল জানার জন্য যে লাস্ট পেজে কি আছে। লাস্ট পেজ দেখে ওই ছেলেটি শকড হয়ে যায়, কারণ ওই বইটির দাম ছিল মাত্র 25 সেন্ট, মানে বাংলা টাকায় 30 টাকা। আর সেই বইটির প্রাইস তার থেকে নেওয়া হয়েছে $25, মানে বাংলা টাকায় 3000 টাকা। এই জন্যই দোকানদার বলেছিল লাস্ট পেজ কখনো পড়ো না, না হলে অনেক ভয় পাবে। কিন্তু ওয়াং কেন এই গল্পটি শোনালো, চলুন আমি আপনাদের বুঝিয়ে বলি। 9 বছর আগে ওয়াং কার থেকে $2 মিলিয়ন নিয়েছিল। ওকে টাকা নিয়ে চুপচাপ থাকতে হতো, কিন্তু না, সে মনে মনে পস্তাচ্ছিল। তাই তো সে এই বিষয়টা জানার জন্য আগ্রহী হয়ে পড়েছিল যে ওই কারে থাকা লোকদের কি হলো। নিজের এই জানার আগ্রহ থেকে সে টিংকে খুঁজতে শুরু করলো আর খুঁজেও পেল। কিন্তু টিং যে সাইকো ওয়াইয়ের হাত থেকে বেঁচেছিল, ওয়াংয়ের ইনভেস্টিগেশনের জন্য টিং ওয়াইয়ের হাতে ধরা পড়ল আর অনেক কষ্ট পেয়ে মরল। তাই সে ওয়াইকে মেরে ফেলল। আসলে ওয়াং টিংকে ওই $2 মিলিয়ন ফিরিয়ে দিতে চেয়েছিল, তাই তার নামে চেকও লিখেছিল। কিন্তু যখন সে নিজের টিংকে কষ্টের হাত থেকে মুক্তি দিয়ে মেরে ফেলল, তারপর সে ওই চেকটি পুড়িয়ে ফেলে। আর ওয়াংয়ের গল্পের মানে এই যে ওই যদি সেই অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্ট হিসেবে মেনে নিত আর টাকা নিয়ে চুপচাপ থাকতো, তাহলে এসব কিছুই হতো না। সে ওই ছেলেটির মতো লাস্ট পেজ পড়ার চেষ্টা করলো আর টিং, ওয়াই আর তার বন্ধু জি এর মৃত্যু হলো। আর এখন সারা জীবন তার এই বিষয়গুলো নিয়ে আফসোস থেকে যাবে যে সে যদি ইনভেস্টিগেশন না করতো তাহলে সবাই বেঁচে থাকতো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সিনেমার নাম তাহলে হু কিল কক রবিন কেন দেওয়া হলো? এখানে তো রবিন নামে কাউকে হত্যা করা হয়নি। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই নামটা এসেছে এক পুরনো ইংরেজি নার্সারির রাইম থেকে। এই ছড়ায় কক রবিন নামে একটি পাখি মারা যায় আর সবাই একে অপরকে জিজ্ঞাসা করে কে মেরেছে, কিন্তু শেষে দেখা যায় প্রত্যেকেই একটু একটু করে দোষী, কারণ কেউ দেখেছে, কেউ চুপ থেকেছে, কেউ তো সাহায্য করেনি। আর এখানে ডিরেক্টর সামাজিক বার্তা দেওয়ার জন্যই সিনেমার নাম হু কিল কক রবিন রেখেছে। আর তার মানে এটা দাঁড়ায় কে সত্যিটাকে হত্যা করলো, কে অন্যায়কে ঢেকে রাখলো, আর কে আসল অপরাধের দায় নেবে না। যেহেতু ওয়াং সবকিছু ঢেকে রাখলো, তো আমরা ধরে নিতে পারি কক রবিনকে ওয়াং হত্যা করলো, মানে ওয়াংই সতীটাকে হত্যা করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সিনেমার গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।
কারণ আমি মিস্টার সিনে এক্সপ্লেনার আবার আসবো এমনই এক রহস্যময় মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর সিনেমার দুনিয়ায় ডুবে থাকো।